যুক্তরাষ্ট্র কি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সমর্থন দিবে? এই বাজেট সরকার দিচ্ছে নাকি আইএমএফ দিচ্ছে? প্রশ্ন আমির খসরুর। যুক্তরাষ্ট্রকে পাল্টা চাপে রাখার কৌশলে সরকার। আওয়ামী লীগ কখনো খালি মাঠে গোল দেয়নি বললেন কাদের। সরকার একা একা খেলতে চায়, প্রতিপক্ষ কেউ থাকবে না বললেন মির্জা ফখরুল। এবার দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্র কি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সমর্থন দিবে? নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং সে নির্বাচন হতেও দিবে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন করে নাই। বরং যুক্তরাষ্ট্র বলেছে নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক। এর বাইরে তাদের কোনো বক্তব্য নেই। এমনকি ব্লিংকেনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো বিশেষ দলকে নির্বাচনে আনা না আনার দায়িত্ব তাদের নয়। বাংলাদেশ কিভাবে নির্বাচন করবে সেটি তাদের বিষয়। তবে পর্দার আড়ালে বাংলাদেশের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে গেলে বিএনপির অংশগ্রহণ জরুরি, এমন কথা মার্কিন কর্মকর্তারা বলেছেন। মার্কিন দূতাবাসের একাধিক কর্মকর্তা এরকম একটি বার্তা বিভিন্ন জনের কাছে দিয়েছেন। তবে বিএনপির বাইরেও সুশীল সমাজের একটি অংশ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন দিচ্ছেন। তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, এরকম একটি বক্তব্য যেন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়, সেই প্রস্তাবও রাখছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেনি। বিভিন্ন সূত্রগুলো বলছে, তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নের ক্ষেত্রে একটি আইনগত এবং সাংবিধানিক সমস্যা রয়েছে। কারণ বর্তমান সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান নেই। আর সে কারণে তত্ত্বাবধায়ক সরকার করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি দুই মেরুতে অবস্থান করছে। এই অবস্থায় রাজনৈতিক সমঝোতা সম্ভব নয়। বিভিন্ন সূত্র মতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি রাজনৈতিক সমঝোতা চাইছে। অপরদিকে এই বাজেট সরকার দিচ্ছে নাকি আইএমএফ দিচ্ছে? প্রশ্ন আমির খসরুর। আগামী অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে সর্বাত্মকভাবে কর আরোপের সমালোচনা করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি প্রশ্ন তুলে বলেন, এই বাজেট সরকার দিচ্ছে নাকি আইএমএফ দিচ্ছে, এটাও দেখার বিষয়। মূলত আইএমএফ এর শর্ত অনুযায়ী সরকারকে বাজেট দিতে হচ্ছে। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সংসদে বাজেট উপস্থাপনের পর বৃহস্পতিবার বিকেলে বনানীর বাসভবনে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। আমির খসরু মনে করেন, বাজেটের আকার বাড়ছে ঋণের ওপর দাঁড়িয়ে এবং তা করা হচ্ছে সরকার লুটপাটের সুবিধার জন্য। এই বক্তব্যের ব্যাপারে যুক্তি দিতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, গত 7 বছরে 52% ঋণ বেড়েছে। সরকার ঋণ নিয়ে ঘি খাচ্ছে। এই ঘি খাওয়ার টাকা বাংলাদেশের জনগণকে শোধ করতে হবে। দেশের ভেতরে ব্যাংকগুলো থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, দেশের বাইরে থেকে যে পরিমাণ ঋণ নেওয়া হচ্ছে, এই ঋণের ভার কিন্তু আগামী প্রজন্মকে নিতে হবে। এই বাজেট সরকার দিচ্ছে নাকি আইএমএফ দিচ্ছে, সেই প্রশ্ন তুলে আমির খসরু বলেন, বাংলাদেশের অর্থনীতি কী কারণে আজ এই পর্যায়ে নেমে এসেছে, এগুলো ঠিক করার জন্য মূলত আইএমএফ যে গাইডলাইনগুলো দিয়েছে তাদের শর্ত অনুযায়ী সরকারকে বাজেট দিতে হচ্ছে। আইএমএফ যে গাইডলাইন দিয়েছে তাতে তারা সুনির্দিষ্টভাবে বলেছে কি কি করতে হবে। করের খাত বাড়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, এই সরকার তাদের অর্থনীতির যে মডেল তৈরি করছে সেখানে ট্যাক্সের পুরো চাপ সাধারণ মানুষের ওপর। সাধারণ মানুষ এখন ঋণ করে চলেছে, তাদের জমা শেষ হয়ে গেছে। তারা নিয়মিত খাদ্য তালিকা সীমিত করেছে, অথচ জনগণের ট্যাক্সের এই টাকায় তারা যে পৃষ্ঠপোষকতার অর্থনীতি চালু করেছে তারা লাভবান হচ্ছে। এই টাকা বিদেশে চলে যাচ্ছে, পুরো চাপটা পড়ছে জনগণের উপর। অপরদিকে যুক্তরাষ্ট্রকে পাল্টা চাপে রাখার কৌশলে সরকার। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে। স্নায়ুযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে, একের পর এক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের নামে কিছু নীতি এবং সতর্ক বার্তা প্রকাশ করছে, ঠিক তেমনিভাবে সরকারও মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা চাপ দিচ্ছে এবং এই পাল্টা চাপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, এমন প্রত্যাশা করছে সরকার। 24 মে বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করে। এই ভিসা নীতি ঘোষণার এক সপ্তাহের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর ফাঁকির মামলায় রায় দিল হাইকোর্ট। রায়ে ইউনূসকে কর ফাঁকির 12 কোটি টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপে রাখার ব্যাপারে ক্ষমতাসীন আওয়ামী লীগের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিপরীতে। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে সরকারকে নমনীয় হবার অনুরোধ জানিয়েছিল। ইউনূসকে যখন গ্রামীণ ব্যাংকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সে সময় তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন এবং ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাখার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু সে সাফ জানিয়ে দেন ইউনূসের গ্রামীণ ব্যাংকে থাকা না থাকা তার হাতে নয়, এটি আইনের বিষয়। আইন অনুযায়ী তার বয়সসীমা অতিক্রম করেছে, এ কারণে তাকে ওই পদে রাখা সম্ভব নয়। ইউনূস ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে অবতীর্ণ হন, কিন্তু সর্বোচ্চ আদালত ইউনূসের আবেদন নাকচ করে দেন। ইউনূসের ইস্যু নিয়ে সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা টানাপোড়েন চলছে। যখন দুর্নীতি দমন কমিশন ডক্টর ইউনূসের ব্যাপারে তদন্তের সিদ্ধান্ত নেন, ঠিক সেই সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস দুর্নীতি দমন কমিশনে ছুটে গিয়েছিলেন। এখন হাইকোর্টের রায়ের ফলে ইউনূস যেমন চাপে পড়বে, তেমনি অস্বস্তি তৈরি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের, কারণ যুক্তরাষ্ট্রের অন্যতম বিশ্বস্ত বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নানা সময় বিভিন্ন বড় পরিকল্পনা করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কর ফাঁকির মামলাটি সম্পূর্ণ আইনি লড়াই, এর সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। অপরদিকে আওয়ামী লীগ কখনো খালি মাঠে গোল দেয়নি বললেন কাদের। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরোধী দল বিএনপির মহাসচিবের একটি মন্তব্যের জবাবে বলেছেন, আওয়ামী লীগ কখনো খালি মাঠে গোল দেয়নি এবং কাউকে খালি মাঠে গোল দেওয়ার সুযোগও দেয়নি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের একথা বলেন। বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বুধবার তাদের দলের এক অনুষ্ঠানে বলেছিলেন, বিএনপির নেতাদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে হঠাৎ করে বিভিন্ন মামলা সামনে আনা হয়েছে। এর উদ্দেশ্য সরকার তাদের তৈরি করা সংবিধান অনুযায়ী একা একা খেলবে, গোল দিয়ে যাবে, প্রতিপক্ষ কেউ থাকবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বিবৃতি দিয়ে ওই বক্তব্যের জবাব দিয়েছেন। বিবৃতিতে তিনি বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ওবায়দুল কাদের বলেছেন, আমরা সর্বদা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতাই একমাত্র উৎস। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র অথবা পেছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেনি। অপরদিকে সরকার একা একা খেলতে চায়, প্রতিপক্ষ কেউ থাকবে না বললেন মির্জা ফখরুল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর একটি মামলার বিচার প্রক্রিয়া এখন এগিয়ে নেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। একই সঙ্গে দলের আরও দুজন নেতার বিরুদ্ধে দুর্নীতি মামলার সাজা উচ্চ আদালতে বহাল রাখার রায় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপির নেতাদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়া লক্ষ্য থেকে হঠাৎ করে এসব মামলা সামনে আনা হয়েছে। তিনি বলেন, এর উদ্দেশ্য সরকার তাদের তৈরি করা সংবিধান অনুযায়ী একা একা খেলবে, গোল দিয়ে যাবে, প্রতিপক্ষ কেউ থাকবে না। দুর্নীতি দমন কমিশনের মামলায় মঙ্গলবার বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছর ও তার স্ত্রী সাবেরা আমানের 3 বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। দুদকের আরেক মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদের 9 বছরের নিম্ন আদালতের সাজা হাইকোর্ট বহাল রাখেন। সম্পদের তথ্য গোপন ও আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে দুদক এই মামলা করে।